থাকবে না লাল সবুজ বাতি, জিরো ট্রাফিক যুগে প্রবেশ করবে ঢাকা। কুমিল্লায় ঠেলাঠেলিতে 2 বছরেও চালু হয়নি 36 কোটি টাকার শিশু হাসপাতাল। জ্বালানি সংকটে স্থবির বাইকের বাজার, বিক্রিতে রেকর্ড পতন। তুস্কা জব্দের জেরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এবং সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল কেকেআর। আমন্ত্রণ বেলা 11টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ভাবুন, ঢাকার ব্যস্ত সড়কে নেই কোনো লাল হলুদ সবুজ বাতির অপেক্ষা, থামাহীন নির্বিঘ্ন যান চলাচল। স্বপ্নের মতো শোনালেও জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে সেই বাস্তবতায় গড়তে যাচ্ছে সরকার। যানজটে জর্জরিত রাজধানী এবার প্রবেশ করতে পারে এক নতুন ট্রাফিক ব্যবস্থাপনার যুগে। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভাবুন তো, এমন শহরে আপনার বাস যেখানে সড়কে নেই লাল হলুদ সবুজ বাতির অপেক্ষা, সম্পূর্ণ সিগন্যাল মুক্ত নিরবিচ্ছিন্ন যান চলাচলের একটি শহর। রাজধানী ঢাকা শহরে বাস করে এই ভাবনা স্বপ্ন মনে হলেও সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সরকার। যানজটের এই নগরী এবার প্রবেশ করতে যাচ্ছে নতুন যুগে। জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট নামে একটি প্রকল্প নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী ঢাকার উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম বরাবর মোট 105 কিলোমিটার সড়ককে সংযুক্ত করে একটি এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এই রুটে কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল থাকবে না, ফলে যানবাহন একবার প্রবেশ করলে থামা ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবে। আর 105 কিলোমিটার রাস্তা বাদে বাকি রোডগুলোতে অটোমেটেড ট্রাফিক লাইট ও ট্রাফিক সিগন্যাল দ্বারা পরিচালিত হবে। মূলত জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্টে কোনো ট্রাফিক সিগন্যাল থাকবে না। 105 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে কানেক্টিভিটি থাকবে। পথচারী ও ধীরগতি যানবাহনের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। মোট রাস্তা হবে 105 কিলোমিটার, যাতে ইন্টারসেকশন থাকবে 80টি। এই প্রকল্পে অবকাঠামো প্রয়োজন 43টি, যার মধ্যে 6টি রয়েছে। নতুন নির্মাণ প্রয়োজন 37টি, তবে ন্যূনতম 30টি হলেও চালু সম্ভব। এই অবকাঠামো খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে 2,672 কোটি 16 লাখ টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সিস্টেমে যান চলাচল হবে নির্বিঘ্ন, নিরবিচ্ছিন্ন এবং বাধাহীন। তারা বলছেন, জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট বাস্তবায়ন হলে ঢাকা শহরে আর দীর্ঘ যানজটের সৃষ্টি হবে না। আগে যেখানে 1 ঘন্টা যেতে লাগত, এই প্রকল্প বাস্তবায়িত হলে সময় লাগতে পারে মাত্র 15 থেকে 20 মিনিটের মতো। এছাড়াও যানজট কমাতে সরকারের কিছু দীর্ঘমেয়াদী প্রস্তাবনাও রয়েছে। এর মধ্যে রয়েছে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ করা, মহানগরের ভেতরে থাকা আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থাপন করা, সিটি সার্ভিস চালু করা, শহরের অভ্যন্তরে আন্তজেলা বাস চলাচল বন্ধ করা সহ দিনের বেলায় বন্ধ থাকবে কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল। সেই সঙ্গে চালু করা হবে ইলেকট্রনিক টোল কানেকশন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। 2 বছর আগে নির্মাণ শেষ হলেও এখনও চালু হয়নি 100 শয্যার একটি বিশেষায়িত শিশু হাসপাতাল। কুমিল্লায় 36 কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল ভবনটি বুঝে নেওয়া নিয়ে 2 প্রতিষ্ঠানের ঠেলাঠেলিতে পড়ে আছে অচল অবস্থায়। অন্যদিকে হামের প্রকোপে কুমেক হাসপাতালের শিশু বিভাগে দেখা দিয়েছে ভয়াবহ শয্যা সংকট। তবুও অচল হয়ে পড়ে আছে বহু প্রতীক্ষিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতুলি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে 100 শয্যার এই বিশেষায়িত শিশু হাসপাতালটি। 2020 সালে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হয় 2024 সালের জুনে, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি হাসপাতালটি। কারণ একটাই, কে বুঝে নেবে এই হাসপাতাল? তা নিয়ে চলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে প্রশাসনিক টানাপোড়েন। জনবল সংকট, বিদ্যুৎ বিল বকেয়া এবং পরিচালনাগত জটিলতার কথা বলে কেউই দায়িত্ব নিতে আগ্রহ দেখাচ্ছে না। ফলে কোটি টাকার ভবন পড়ে আছে অযত্ন অবহেলায়। একটা বিশেষায়িত হাসপাতাল মানে সেখানে
জেনারেল পেডিয়াট্রিক্স থেকে শুরু করে তার সাব স্পেশালিটি সমস্ত কিছু থাকবে, ইনক্লুডিং পেডিয়াট্রিক সার্জন। তাহলে আপনি একটা প্রতিষ্ঠানে এসে কিন্তু আপনি সব ধরনের সার্ভিস আপনি পাচ্ছেন। আপনার সে কারণে এই জাতীয় বিশেষায়িত হাসপাতালগুলি রোগীদের জন্য খুবই প্রয়োজন, কারণ একই ছাদের নিচে বাচ্চা রোগীরা সব ধরনের সেবা পাবে। এদিকে এই অব্যবহৃত হাসপাতালের পাশেই কুমেক হাসপাতালের শিশু বিভাগে চলছে ভয়াবহ চাপ। হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় 54 শয্যার বিপরীতে ভর্তি হয়েছে 250-এর বেশি শিশু। শিশুরা চিকিৎসা নিচ্ছে গাদাগাদি করে, কেউ কেউ বারান্দায়, অথচ কাছেই পড়ে আছে প্রস্তুত একটি 100 শয্যার হাসপাতাল ভবন। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন পছন্দ থাকবে, সো এটা জায়গাটা বাড়াইতে হবে, যেহেতু এটা ভাইরাস। আমরা এই জায়গায় আসছি বৃহস্পতিবার আমরা ডবল নিউমোনিয়া নিয়ে আসছিলাম। আসার পরে 2 দিন পরে শুরু হয়ে গেছে, তার এই শরীরগুলো পুরো পুড়ে গেছে। এরপরে তার পাতলা পায়খানা শুরু হয়েছে। ডাক্তাররা ট্রিটমেন্ট করে দেন, পাতলা পায়খানাটা একটু কমছে, কিন্তু এগুলো কমতেছে না। সমস্যা মানে অপরিষ্কার। এখন তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখা যায় এত বাচ্চারা ভালো থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সচেতন মহল বলছে, দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন করে হাসপাতালটি চালু করা এখন সময়ের দাবি। এতে কুমিল্লার পাশাপাশি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের শিশুরাও উপকৃত হবে। সেই হাসপাতালগুলোটা প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজকে দেওয়া হয়েছিল, তো তারা এটা নেয়ার মতো তারা বলেছেন যে তাদের পক্ষে সম্ভব না। পরবর্তীকালে একটা অর্ডার করা হয়েছে যে আমরা সেটা বুঝে নেওয়ার জন্য। আমি এইচডির সাথে কথা বলেছি, তাদের ভিতরে কিছু কাজ বাকি আছে এবং তাদের বিদ্যুৎ বিল সহ কিছু বিল বাকি আছে। তো কন্ট্রাক্টর থেকে ওনারা এখনও বুঝে পায়নি পরিপূর্ণভাবে, ওনারা বুঝে পেলে আমাদেরকে বুঝিয়ে দেবেন বলে জানিয়েছেন। তো আশা করি খুব তাড়াতাড়ি এটা আমরা বুঝে নিতে পারবো এবং কাজ শুরু করতে পারবো। অন্যদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বিদ্যুৎ বিল বকেয়া এবং কিছু সংস্কার কাজ বাকি আছে। এসব শেষ হলেই মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল হস্তান্তর করা হবে। সময় যদি নিয়ে যাওয়া হতো এবং ওখানে যদি সেবা কার্যক্রমটা চালু হতো, তাহলে হয়তো অন্যান্য যে রিকোয়ারমেন্ট ফার্নিচার বা যন্ত্রপাতি এগুলো আস্তে আস্তে প্রকিউরমেন্ট করা যেত, তাহলে এতদিনে হয়তো সেবা কার্যক্রমটা ভালোভাবে চালু হয়ে যেত। কোটি টাকার অবকাঠামো প্রস্তুত, চিকিৎসা সেবার তীব্র চাহিদাও রয়েছে। তবুও কাগজপত্র আর দায়িত্বের ঠেলাঠেলিতে 2 বছর ধরে বন্ধ শিশু হাসপাতালের দরজা। প্রশ্ন একটাই, কবে খুলবে এই হাসপাতাল আর কবে মিলবে শিশুদের কাঙ্ক্ষিত চিকিৎসা? মামদুহা রাইসা, জাগো নিউজ। জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে দেশের মোটরসাইকেল বাজারে। কমেছে বিক্রি আর ক্রেতার আগ্রহ, আর শোরুম জুড়ে এখন শুধুই অপেক্ষার প্রহর। ডিলাররা বলছেন, আগে প্রতি মাসে যেখানে 50 থেকে 60টি বাইক বিক্রি হতো, এখন তা নেমে এসেছে 20টির নিচে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবেই দেশে তৈরি হয়েছে এই সংকট বলছেন বিশ্লেষকরা। ফারহান কাউসারের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। সরাসরি প্রভাব পড়েছে দেশের মোটরসাইকেল বাজারে। যেখানে ঈদকে ঘিরে প্রতি বছর মোটরসাইকেল বিক্রিতে দেখা যেত বাড়তি গতি, এবার সে চিত্র একেবারেই ভিন্ন। তথ্য বলছে, ঢাকায় চলতি মার্চ মাসে মোটরসাইকেল বিক্রি হয়েছে প্রায় 14,000, অথচ গত বছরের একই ঈদ মৌসুমে বিক্রি হয়েছিল 26,000-এরও বেশি। যুদ্ধের পরিস্থিতির কারণে তেলের যে প্রভাবটা এটা আমাদের এই মোটরসাইকেল বিজনেসে বেশ ভালো একটা প্রভাব পড়ছে। প্রায় 50% আপনার প্রভাব পড়েছে যুদ্ধ পরিস্থিতির ফলে। ডিলাররা বলছেন, আগে প্রতি মাসে যেখানে 50 থেকে 60টি বাইক বিক্রি হতো, এখন তা নেমে এসেছে 20টির নিচে। আমাদের ধরেন আপনি মান্থলি আমরা 60 বা 80 পর্যন্ত বাইক সেল করি পার ইউনিট আর কি। তো এই ইস্যুটা, এই তেলের ইস্যুর পর থেকে ধরেন ওটা এখন মান্থলি চলে আসছে 20 ইউনিট, বা কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে 15 ইউনিট হয়ে যাচ্ছে। যে কারণ হচ্ছে আমরা নর্মালি হচ্ছে আমাদের বাইকগুলো হচ্ছে বিল্ডই হচ্ছে আপনার পুরো ফুয়েলের উপরে ডিপেন্ড করে। তো এখন ফুয়েলের সাপ্লাই কম, বাইকাররাও রাস্তায় কমই করতেছে, তেল আবার অ্যাভেলেবেল পাচ্ছে না। ডিলাররা বলছেন, ক্রেতারা শোরুমে এলেও সিদ্ধান্ত বদলাচ্ছেন শেষ মুহূর্তে, কারণ বাইক কিনলেও পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না সহজে। অনেকে এমন হয়েছে যে টাকা নিয়ে আসে বাট বাইক নিচ্ছেন, বলছে আমি তেল কোথা থেকে নেব, একেবারেই সেল ডাউন হয়ে গেছে। আমাদের অলরেডি বৈশাখী অফার চলতেছে, তো আমরা আরও বিভিন্নভাবে কাস্টমারকে উদ্বুদ্ধ করি গাড়ি পারচেস করার জন্য।
মানে অফার টফার দিয়েও কোনো কাজ হতো না। সোজা হিসাব মানে তেলের কারণে একেবারে আমাদের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে বাইক সেল একেবারেই ডাউন। বর্তমানে অনেক এলাকায় মোটরসাইকেলের জন্য দৈনিক মাত্র 2 লিটার পর্যন্ত জ্বালানি সরবরাহ সীমাবদ্ধ করা হয়েছে। ফলে নতুন বাইক কেনার আগ্রহ কমছে স্বাভাবিকভাবেই। শুধু বিক্রিই নয়, বাইক সার্ভিসিং এর সাথে জড়িত মেকানিকরা বলছেন, আগে যেখানে দিনে 50টার বেশি বাইক সার্ভিসিং হতো, এখন 15টিরও কম বাইক সার্ভিসিং হচ্ছে। বর্তমানে ফুয়েল কোয়ালিটির যে দুর্দশা, এই দুর্দশা আমাদের সার্ভিস সেন্টারে রেগুলার বাইক ইনকামিং আগে ছিল 50টা, এখন সেটা 15 থেকে 20টাতে নেমে গিয়েছে। সাথে বাজে কোয়ালিটির ফুয়েলের কারণে বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম এবং ইঞ্জিনের বিভিন্ন ধরনের পার্টসের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবেই দেশে তৈরি হয়েছে এই সংকট, আর এর প্রভাব পড়ছে পরিবহন থেকে মোটরসাইকেল বাজার সবখানেই। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে বাইক বাজারে আরো বড় থাকার আশঙ্কা ব্যবসায়ীদের। তবে তেল সংকট কাটলেই আবারও চাকা ঘুরবে, এই আশাতেই অপেক্ষায় বাজার। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সারা দেশে আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। চলতি মাসের বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোল 10% এবং অকটেন 20% বাড়ানো হবে। রোববার বিপিসির পরিচালক মোহাম্মদ সাবেত আলী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, চলমান সংকট বিবেচনায় সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হবে। এর মধ্যে ডিজেল 10%, পেট্রোল 10% এবং অকটেন 20% বাড়তি সরবরাহ দেয়া হবে। এদিকে গেল 18 এপ্রিল জ্বালানির দাম বাড়ানো হয়েছে। ডিজেলের দাম 100 টাকা থেকে 15 টাকা বাড়িয়ে 115 টাকা, কেরোসিন 112 টাকা থেকে 130 টাকা, পেট্রোল 116 টাকা থেকে 135 টাকা এবং অকটেন 120 টাকা থেকে 140 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশকে টপকে আবারও তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। 2025 সালের রপ্তানিতে খুব সামান্য ব্যবধানে পিছিয়ে পড়লেও এটি বৈশ্বিক প্রতিযোগিতায় বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। একদিকে দীর্ঘ লিড টাইম, সীমিত পণ্যের ওপর নির্ভরতা এবং অবকাঠামোগত চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, পণ্যের বৈচিত্র্য, দ্রুত সরবরাহ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সক্ষমতায় এগিয়ে থাকার কারণেই ভিয়েতনাম এই অবস্থান দখল করেছে। ইব্রাহিম হোসেন অভির পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বাংলাদেশকে টপকে আবারও তৈরি পোশাক রপ্তানিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। বৈশ্বিক বাজারে দীর্ঘদিন ধরে চীনের পরেই বাংলাদেশের অবস্থান ছিল, কিন্তু 2025 সালে সেই অবস্থান হাতছাড়া হয়েছে। সাম্প্রতিক তথ্য বলছে, 2025 সালে বাংলাদেশ যেখানে $38.82 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে, সেখানে ভিয়েতনাম রপ্তানি করেছে $39.64 বিলিয়ন। অর্থাৎ মাত্র $817 মিলিয়ন ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এটি অবশ্য প্রথমবার নয়। 2020 সালেও একইভাবে বাংলাদেশকে ছাড়িয়ে গিয়েছিল ভিয়েতনাম। যদিও পরবর্তী কয়েক বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও 2025 সালে আবারও ছন্দপতন ঘটেছে। প্রশ্ন হলো, কেন এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম? বিশেষজ্ঞরা বলছেন, ভিয়েতনামের সবচেয়ে বড় শক্তি তাদের পণ্যের বৈচিত্র্য। তারা শুধু বেসিক পোশাকেই সীমাবদ্ধ নয়, বরং উচ্চ মূল্যের ও উন্নত মানের পোশাক উৎপাদনে জোর দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ এখনো সীমিত কিছু পণ্যের উপর নির্ভরশীল। আরেকটি বড় কারণ লিড টাইম। ভিয়েতনাম যেখানে 1 সপ্তাহে কাঁচামাল সংগ্রহ করতে পারে, সেখানে বাংলাদেশের লাগে প্রায় 1 মাস। ফলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দ্রুত সরবরাহে পিছিয়ে পড়ছে দেশ। শুধু তাই নয়, ভিয়েতনামে রয়েছে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা, উন্নত অবকাঠামো এবং একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি। এতে তারা বৈশ্বিক বাজারে বাড়তি সুবিধা পাচ্ছে। বিপরীতে বাংলাদেশকে লড়তে হচ্ছে উচ্চ উৎপাদন খরচ, জ্বালানি সংকট এবং সীমিত প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ভিয়েতনামের জন্য সুযোগ তৈরি করেছে, যা তারা কাজে লাগাতে পেরেছে। বাংলাদেশ সেই সুযোগ পুরোপুরি নিতে পারেনি। তবে সবকিছুর পরও আশার কথা আছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এখনো বড় সম্ভাবনা রয়েছে। অবকাঠামো উন্নয়ন, ম্যানমেড ফাইবারে বিনিয়োগ এবং উচ্চমূল্য সংযোজিত পণ্যের দিকে ঝুঁকলেই আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব।
বিদেশি বিনিয়োগও এখানে বড় ভূমিকা রাখতে পারে, কারণ এটি শুধু অর্থ নয়, প্রযুক্তি ও দক্ষতা নিয়ে আসে যা শিল্পকে আধুনিক করে তোলে। সব মিলে বলা যায়, প্রতিযোগিতা এখন আর শুধু কম খরচের নয়, এটি দক্ষতা, গতি এবং বৈচিত্র্যের লড়াই। এই লড়াইয়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে দ্রুত কৌশল বদলাতে হবে, নইলে বৈশ্বিক পোশাক বাজারে অবস্থান আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মেহেরপুরের গাংনীতে মুকুল হোসেন নামে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার সাহারবাটি ভাটপাড়া সড়কে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ ভোরে মুকুল হোসেন বাড়ি থেকে হাঁটতে বের হন। তিনি ভাটপাড়া গ্রামের মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুকে, পিঠে ও হাতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা যাওয়ার সময় কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে মুকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকাবাসী জানান, মুকুল হোসেন সরাসরি কোনো দলীয় পদ বা পদবিতে না থাকলেও স্থানীয়ভাবে বিএনপির একটি পক্ষের নেতৃত্ব দিয়ে আসছিলেন। পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার অথবা পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। ওই ভাটপাড়াতে সবচেয়ে পরে আসলো বাইরে এসে দেখছি সারগতের উপরে পড়ে আছে। দিয়ে আবার সৈন্য তুলি রাস্তা নিয়ে আমি বাড়ি গেলে কি ভ্যান নিয়ে আসলো। শব্দ পেয়েছি আমি, এখন কিসের শব্দ হবে ওটা বলতে পারবো না। গুলির শব্দ কি গমের শব্দ, হ্যাঁ ওদের সব খাম টাম হয়ে গেছে। এখন তো সব খাম হয়ে গেছে। ওর 5টার আগে যখন আমরা নামাজ পড়তে যাই, ওই সময় উনি 4 থেকে বেরিয়ে আসে। আমাদের সাথে প্রায় প্রতিদিন দেখা হয়। আমি নামাজ পড়তে গেছি, নামাজ পড়ার পরে শুনছি যে নাকি যে মুকুলকে বম মেরেছে। আমি তৎকালীন আসার আগেই মুকুল হসপিটালে চলে যাই। হসপিটালে যাওয়ার পরে পেছনে 3টি গুলির চিহ্ন আছে, আর বুকে 2টি ছিদ্র আছে এবং পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। পেশেন্টের মাল্টিপল ল্যাসারেটেড অন চেস্টে এবং আপার ব্যাকে। তো পরবর্তীতে আমি পেশেন্টের প্রাইমারি ইভালুয়েশন করে দেখি পেশেন্টটা শকে আছে। তো প্রাইমারি ম্যানেজমেন্ট এবং ব্লিডিং পয়েন্টগুলো সিকিউর করে পরবর্তী ফার্দার ট্রিটমেন্টের জন্য ওনাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় বন্ধের খবরে বিশ্ববাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালী বন্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে। রোববার আন্তর্জাতিক বাজার ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 7% বেড়ে ব্যারেল প্রতি $96.85 পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও 6.4% বেড়ে ব্যারেল প্রতি $87.88 দাঁড়ায়। বিশ্লেষকদের মতে, ইরান সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরস্পর বিরোধী তথ্য এবং হরমুজ প্রণালীর সাম্প্রতিক বন্ধ হওয়ার খবর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে যে কোনো বাধা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। ইরানের পতাকাবাহী তুস্কা কার্গো জাহাজ জব্দের জেরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। দেশটির আইআরজিসি ঘনিষ্ঠ আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস। প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি ইরানি জাহাজ আটক করে, যা চীন থেকে ওমান উপসাগরের দিকে যাচ্ছিল। তার দাবি যুদ্ধবিরতির লঙ্ঘন করে মার্কিন বাহিনী জাহাজটিতে গুলি চালায় এবং এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়। এদিকে ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালানো এবং সেটি জব্দ করার কথা নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম।
মার্কিন বাহিনী এমন কর্মকাণ্ডের জবাবে মানববিহীন আকাশযান ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে জানান খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত দস্যুতা নীতি ও হামলার বিরুদ্ধে ইরান তাদের প্রতিক্রিয়া অব্যাহত রাখবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আগের 6 ম্যাচে অর্জন মাত্র একটি পয়েন্ট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি ভেসেছিল বৃষ্টিতে, যে কারণে পয়েন্ট ভাগাভাগি হয়েছিল এবং নিজেদের ঝুলিতে একটি পয়েন্ট অর্জন করেছিল কলকাতা নাইট রাইডার্স। এছাড়া দলটির মাঠে নামান মানই ছিল যেন পরাজয়। অবশেষে নিজেদের সপ্তম ম্যাচে এসে এবারের আইপিএলে প্রথম জয়ে দেখা পেল কেকেআর। বৈভব সূর্য সিংহর রাজস্থান রয়্যালসকে 4 উইকেটে হারিয়েছে কলকাতার দলটি। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস 9 উইকেট হারিয়ে 155 রান সংগ্রহ করেছিল। জবাব দিতে নেমে রিঙ্কু সিং এর ঝড়ো ব্যাটিংয়ে 6 উইকেট হারিয়ে 2 বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় কেকেআর। টস জিতে ব্যাট করতে নেমে রাজস্থান সংগ্রহ করে 9 উইকেট হারিয়ে 155 রান। ওপেনার যশস্বী জয়সওয়াল করেন 29 বলে 39 রান। বৈভব সূর্যবংশী 28 বলে করেন সর্বোচ্চ 46 রান। 6টি বাউন্ডারি ও 2টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া 15 রান করেন সিমরান হেটমায়ার। জবাব দিতে নেমে কেকেআর শুরুতে খেই হারাতে থাকেন। 2 ওপেনার আউট হন 0 রানে। তবে ক্যামেরন গ্রিন 27, রোভম্যান পাওয়েল 23, রিঙ্কু সিং অপরাজিত 53 ও অনুকল রায় 16 বলে অপরাজিত 29 রান করে কেকেআরকে প্রথম জয় এনে দেন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।